নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে সর্ষে শাক দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যারা আগে কখনো সর্ষে শাক রান্না করে খাননি, একবার এই রকম ভাবে সর্ষে শাক রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত দিয়ে এক থালা ভাত এই সর্ষে শাকের রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন। রেসিপিটা এতটা সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো সর্ষে শাক নিয়েছি, ওই মোটামুটি বড় আটির এক আটির মতো সর্ষে শাক নিয়েছি। শাকগুলো দেখবেন যেন খুব বেশি বড় না হয়, মানে বুড়ো না হয়ে যায়, বেশ একটু কচি কচি শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি দেখুন শাকগুলোকে প্রথমেই পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে সমস্ত শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু শাক কেটে নিতে পারেন। আমি একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব কুচিয়ে কেটে নেওয়া যায় কুচিয়ে নিয়েছি। আর শাকগুলোকে কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কাটার পরে আর ধোয়ার দরকার নেই। পরিষ্কার করে প্রথমে বেছে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে তারপরে শাকগুলো কুচিয়ে কেটে নিয়েছি। এখন সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে প্রথমে একবার ধুয়ে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আরো একবার ধুয়ে নিয়ে তারপর কেটে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে দেখুন, আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি। যেই রকম আমরা আলু ভাজার আলু কাটি তার থেকে একটু মোটা মোটা রেখে এই রেসিপিতে আলুটা ব্যবহার করতে হবে। দেখুন, ঠিক এইরকম আলু ভাজার মতো করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে নেওয়া আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম, এখন সাইডে সরিয়ে রাখবো। এরপর নিয়েছি একটা বড় সাইজের বেগুন, তবে পুরো বেগুনটা দেবো না, আমি অল্প একটু বেগুন এর থেকে ব্যবহার করব। মানে এই একটা বেগুনের 3 ভাগের 1 ভাগ আমি রেসিপিতে ব্যবহার করব। বেগুনের অল্প একটু জায়গাতে পোকা দেখা যাচ্ছে, তো ওইটুকু আমি বাদ দিয়ে নিয়ে বাকি বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে আজকে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। এদিকে আমি বেগুনটাকেও সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে রাখলাম। রান্নাটা করার জন্য চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লবণ। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, খুব ভালো করে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা বেশ সুন্দর একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ। দেখুন, আলুর গায়ে সুন্দর একটু হালকা ব্রাউন কালার ধরেছে। এখন ভেজে নেওয়া আলুগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এর মধ্যে সামান্য লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন ভাজতে ভাজতেই যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেইভাবেই ভেজে নিতে হবে। আর বেগুন সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না। আর যেহেতু বেগুনগুলো একদম ছোট ছোট টুকরো করে কাটা, খুব তাড়াতাড়ি বেগুনগুলো ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি বেগুনগুলোকেও দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে রেখে। ভেজে নেওয়া বেগুনগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। বেগুনের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। পরিমাণ মতো জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করলাম। আর আলুগুলোকে ভাজার সময়, বেগুন ভাজার সময় যেহেতু কিছুটা লবণ হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিতে হবে। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, আলুগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও যাতে ভালো মতো করে জাল হয়। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এখন ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো কিন্তু বেশ অনেকটাই এখন সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সর্ষে শাক। সমস্ত শাকগুলোকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর শাক কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে ঝোলের মধ্যে শাকটা দেবেন।
এরপর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন যেহেতু ভাজার সময় পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হয়েছে, তো বেগুনটাও কিন্তু সব শেষেই অ্যাড করতে হবে। বেগুন, শাক সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি। আর কিন্তু এখন বেশি রান্না করব না, নামিয়ে নেব একটা পাত্রে। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে আমি শাকের তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে দেখুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একদম ঝুরি ঝুরি করে কুচিয়ে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আমি এই পরিমাণের শাকের জন্য এরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা যদি শাকের পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে নেবেন। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এরপর নিয়েছি 2 কোয়া রসুন। এরকম একটু বড় সাইজের কোয়া 2 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকেও কিন্তু এখন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। দেখুন 2 কোয়া রসুনকে সুন্দর করে যতটা সম্ভব কুচিয়ে নেওয়া যায় কুচিয়ে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া পেঁয়াজ রসুনটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও ওভেনের কাছে চলে এলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে কড়াইটা আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে একটু নেড়ে নিয়ে তার মধ্যে প্রথমে দিয়েছি রসুন কুচিগুলোকে, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন সুন্দর একটু নরম হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজ রসুনের গায়ে গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত। তো এরকম ভাবে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি, সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে শাকের তরকারিটাকে ঢেলে দিলাম। ফোড়নের মধ্যে শাকের তরকারিটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, বেগুন আলু যেহেতু আগে থেকেই ভালো মতো করে সেদ্ধ করা হয়েছে, আর শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই সর্ষে শাক সেদ্ধ হতে খুব কিন্তু বেশি সময় লাগে না। এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর কিন্তু খুব বেশি সময় আমি রান্না করব না। সর্ষে শাক তরকারির মধ্যে দেওয়ার পর খুব বেশি সময় রান্না করলে তরকারিটা কিন্তু হালকা তেতো হয়ে যেতে পারে। সেজন্য সর্ষে শাক দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা, খুব বেশি সময় কিন্তু আমি রান্না করিনি। তো এদিকে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে সেই কারণে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কুচিয়ে নেওয়া ধনেপাতা। খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নেব। আর রান্নাটা কিন্তু বন্ধুরা আমাদের প্রায় হয়ে এসেছে। আর আপনারা কারা কারা সর্ষে শাকের তরকারি এইরকম ভাবে বাড়িতে রান্না করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কখনো এইভাবে রান্না না করে থাকেন, একবার এইভাবে সর্ষে শাক আলু দিয়ে রান্না করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এদিকে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দুপুরে গরম ভাতের সাথে আলু দিয়ে সর্ষে শাকের এই তরকারি খেতে দুর্দান্ত লাগে। অন্য সমস্ত পদ ছেড়ে মনে হবে কি যে এই রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।